বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। সপ্তম অধ্যায়, খুব একটা মজার চ্যাপ্টার। তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। আসলে আমরা কী জানি পৃথিবী সম্বন্ধে, মহাকর্ষটা কী, পৃথিবী কী ধরনের, গোলাকার, বৃত্তাকার, উপবৃত্তাকার, এবং পৃথিবীর ধরনটা কী, পৃথিবী কী কারণে আমরা পৃথিবীতে আসি, পৃথিবী কীভাবে ঘুরে, এইসব সম্পর্কে আমরা আজকে জানবো। এই সাপ্তাহে যদি আমরা পৃথিবী এবং মহাকর্ষটা আমরা পড়ে ফেলি, তাহলে দেখবে তোমরা খুব সহজেই এই ব্যাপারগুলো তোমরা জানতে পারবা। তাহলে আজকে আমরা কথা না বাড়িয়ে চলো আমরা আজকে একটু দেখে আসি যে আমাদের মহাবিশ্বটা আসলে কী, সেটা আমরা একটু দেখে আসি। আসলে আমরা যদি মহাবিশ্ব চিন্তা করি, মহাবিশ্ব অনেক বিশাল, এটার কোনো শেষ নাই। তাহলে চলো আজকে আমরা পড়ে আসি মহাবিশ্বটা। বলা হচ্ছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ আকর্ষণ বল কি সকল ক্ষেত্রে সমান? কিছুর উপর এই বলের মান নির্ভর করে। পৃথিবী আকর্ষণের ফলে পরন্ত বস্তু যে ত্বরণ হয় তার মান কত, এই মান কেন পরিবর্তিত হয়? এই অধ্যায়ে আমরা মহাকর্ষ, অভিকর্ষ ত্বরণ, ভর ও ওজন নিয়ে আলোচনা করবো। তার মানে হচ্ছে উপরের যেই ব্যাপারগুলো বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে দেখো এই আকর্ষণ বল কি সব ক্ষেত্রে সমান? আমরা জানি মহাবিশ্বের একটি বস্তু অপর বস্তু আকর্ষণ করে, এই বল কি সব ক্ষেত্রে সমান? এরপর বলছে কিসের উপর ভিত্তি করে এই বলের মান নির্ভর করে, কিসের উপর ভিত্তি করে এই বলের মান নির্ভর করে, এই ব্যাপারগুলো আমরা আজকে জানবো। যে এরপর আরেকটা কথা হচ্ছে ত্বরণ। তার মানে তোমরা এখন এই অধ্যায়ে শিখবা মহাকর্ষ কী, অভিকর্ষণ কী, অভিকর্ষজ ত্বরণ কী, ভর কী, ওজন কী, ইত্যাদি নিয়ে আলোচনা করব। আমরা ভর ওজন আগে এখন একসাথে জানতাম, আসলে ভর এবং ওজন দুইটা আলাদা জিনিস, এমন আমরা আজকে সেটা নতুন করে শিখব। এটা দেখো, এটা একটা পরিমাপের নিক্তি স্কেল। এখানে একজন ভদ্রলোক বসে আছে, উপর থেকে কী পড়ছে, আপেল গাছ থেকে আপেল নিচের দিকে পড়তেছে, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে আমাদের পৃথিবী। আর ছোট্ট করে একটু দেখতেছো তোমরা, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তোমরা ছোট্ট করে দেখতে পারতেছো, এটা হচ্ছে আমাদের উপগ্রহ, এটা হচ্ছে নিক্তি। আর এই এক ভদ্রলোক বসে আছে, দেখো আপেল গাছের নিচে, আপেলটা নিচের দিকে পড়তেছে, দেখছো? তার মাথায় পড়ে তারপর আপেলটা কোন দিকে পড়তেছে, নিচের দিকে। বেচারি খুবই দুর্ভাগা যে বেচারির আপেলটা মাথায় পড়লো। চলো আজকে আমরা পড়ে আসি তাহলে। বলছি এই অধ্যায় শেষে আমরা কী শিখবো? বলছে মহাকর্ষ ব্যাখ্যা করতে পারবো, মহাকর্ষ অভিকর্ষ পার্থক্য ব্যাখ্যা করতে পারবো, অভিকর্ষ ত্বরণ ব্যাখ্যা করতে পারবো, ভর ওজনের পার্থক্য ব্যাখ্যা করতে পারবো, অভিকর্ষ ত্বরণের প্রভাবে বস্তুর ওজন কীভাবে পরিবর্তন বা বিশ্লেষণ করতে পারবো, আমাদের জীবনে অভিকর্ষ ত্বরণ অবদান উপলব্ধি করব। তার মানে এই ব্যাপারগুলো আমরা এখন আজকে শিখে আসবো। তো চলো বন্ধুরা, আমরা আজকে শিখে আসি মহাকর্ষ কী। এখন দেখো, আমরা যদি সেরকম শিখতে যাই, তো আমরা নিজেদের মতো করে একটা শীট তৈরি করলাম। প্রথমে চলো আসো আমরা কী শিখবো, আমরা একটু বইটা পড়ে আসি। আসো আগে কি বলতে চায়। আমরা লাফ দিয়ে উপর দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না, আবার ভূপৃষ্ঠে বিরাজ। তুমি দাও, আমরা যখন খেলাধুলা করতে যাই, দড়ি লাফ দিই, একটু লাফ দেওয়ার চেষ্টা করি দড়ি লাফ দেওয়ার সময়, কিন্তু আমরা বেশি দূর উঠতে পারি না। এরপর দেখতে পারো, দেখো গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপর দিকে ছুঁড়ে দিলে মাটিতে পড়ে, সেটা আবার ফিরে আসে। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদের তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। আমরা বলতে পারি আমরা পৃথিবীর কোথায় বাস করি? আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি। ডিম যেরকম, দেখো একটা পিঁপড়া পৃথিবীর ডিমের চামড়ার উপর দিয়ে হাঁটবে, পৃষ্ঠের উপর দিয়ে আমরা এরকম পৃষ্ঠের উপর দিয়ে হাঁটি বা বাস করি। তো আমরা পড়ে যাই না কেন? সেটা একটা কারণ আছে, সেটা আমরা সামনে আলোচনা করবো, কেন আমরা এই পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না। তো উপর দিকে শুধু ফাঁকা জায়গা, বিশাল ফাঁকা জায়গা। আমরা যে মহাকাশ দেখি বা আকাশ দেখি, কেন শুধু ফাঁকা জায়গা, কেন কোনো কিছুই নাই। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদের তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, সব কিছুই আমাদের আকর্ষণ করে। আসলে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। তোমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে, তাহলে মহাকর্ষ বলে। এরপর আমরা একটু পড়ে ফেলি, আসো দেখো। তোমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে পড়ার কাহিনী শুনে থাকবে। একদিন নিউটন একটা আপেল গাছের নিচে বসে থেকে হঠাৎ করে একটা আপেল তার মাথায় পড়লো। এখন বিজ্ঞানী নিউটন ভাবলো, এই আপেলটা মাথায় কেন পড়লো? আপেলটা উপর দিকে গেল না কেন? তিনি তারপর এখানে ভেবে তিনি উদ্ভাবন করলেন যে আসলে
দেখো আমরা একটু পড়ে আসি। কথিত আছে নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিলেন, এমন সময় তিনি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখেন। তার মনে প্রশ্ন জাগে, আপেলটি মাটিতে কেন পড়লো? নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। চিন্তা ভাবনা শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে, পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পরে তিনি আরও সিদ্ধান্তে উপনীত হন যে শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সকল বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হচ্ছে মহাকর্ষ। তাহলে আসো আমরা দেখো, আমরা আসলেই আমরা যেহেতু একটা কঠিন সময় পার করতেছি, আমরা আসলে আমাদের পড়ালেখাকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের অনলাইন ক্লাস, তো আমরা আসলেই একটু সবাই চিন্তাভাবনা করে পড়বো, কেউ ফাঁকি ঝুঁকি দেবো না, সবটুকু কাজে লাগানোর চেষ্টা করব। তো আমাদের দেখো আমরা আসলে এই শীতটা সবার হাতে পৌঁছাতে পারি নাই, তো আমরা দেখো আমরা এখানে মহাবিশ্বের সংজ্ঞাটা শিখে আসছি। দেখো আমরা কীভাবে সেখানে লিখে আসছি, দেখো মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলা হয়। যেমন সূর্য ও পৃথিবীর আকর্ষণ বল হল মহাকর্ষ। হ্যাঁ, দুইটা বালু কণার মধ্যে যে আকর্ষণ সেটা একটা পানি কণার, একটা পানির বিন্দুর সাথে আরেকটা পানির যে বিন্দু যে আকর্ষণ সেটা একটা মহাকর্ষ। এই মহাবিশ্বের সাথে একটা ব্যাকটেরিয়ার সাথে আরেকটা ব্যাকটেরিয়ার যে আকর্ষণ সেটা একটা মহাকর্ষ। হ্যাঁ, একটা চিনি কণার সাথে আরেকটা চিনি কণার যে আকর্ষণ সেটা একটা মহাকর্ষ। মানে আমরা যেটা বলি প্রত্যেকটা বস্তুর মধ্যে যে কণা থাকে, একটা কণার সাথে আরেকটা কণার যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ। এবার আসো তুমি দেখো আরেকটা ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে যাই, অভিকর্ষটা কী। বলছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। যেমন পৃথিবী ও তোমার আকর্ষণ বল অভিকর্ষ বল। তাহলে মনে রাখতে হবে যে মহাকর্ষ হচ্ছে পৃথিবীর যে কোনো, আবার একটু বলে রাখি অভিকর্ষ বলে কিন্তু মহাকর্ষ বল, অভিকর্ষ বলটাই এক প্রকার মহাকর্ষ বল। তার মানে এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তুর আকর্ষণ বলটাই হচ্ছে আমাদের মহাকর্ষ, আর অভিকর্ষ হচ্ছে একটা পৃথিবী আর একটা যে কোনো একটা বস্তু। আবারও বলছি, অভিকর্ষর ক্ষেত্রে একটা পৃথিবী এবং অপরটা হচ্ছে যে কোনো একটা বস্তু। আবারও বলছি, তুমি দেখতে পাচ্ছ, দেখো আমার এখানে আমি মহাকর্ষ এবং অভিকর্ষ যদি ব্যাখ্যা দিচ্ছি, প্রথমে দেখো তুমি মহাকর্ষ হচ্ছে যে কোনো দুটি বস্তু, যে কোনো কি দুটি বস্তু ইচ্ছে মতো তোমার মন যা চায় যে কোনো দুইটা বস্তু যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ। বাট অভিকর্ষের ক্ষেত্রে তোমার ইচ্ছে মতো আর হচ্ছে না, কজ হচ্ছে তুমি আর সব সময় সেখানে সব জায়গায় স্বাধীনতা পাবা না। এখন আসো দেখো তোর অভিকর্ষটা কি। অভিকর্ষ হচ্ছে তোমার বুঝতে হবে, তোমাকে অভিকর্ষটা হচ্ছে একটা থাকতে হবে পৃথিবী, আরেকটা এই পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তু হতে পারে, যে কোনো মহাবিশ্বের একটা বস্তু হতে পারে, যে কোনো একটি বস্তু হতে পারে। তাহলে তুমি বুঝে গেলা যে যখন তোমাকে অভিকর্ষ বলো তখন হচ্ছে একটা পৃথিবী থাকবে এবং পৃথিবীর সাথে একটা আকর্ষণ বল। ধরো আমাদের ঘর বাড়িগুলোকে পৃথিবী ধরে রাখছে না, অবশ্যই ধরে রাখছে, যদি ধরে না রাখতো এগুলো মহাকাশে উড়ে যেত, আমরা পৃথিবীতে বাস করতে পারতাম না, পানি পৃথিবীতে থাকতো না, কেউ পৃথিবীতে থাকতো না, এগুলো সব মহাকাশে উড়ে যেত। শুধুমাত্র এই অভিকর্ষ বলের কারণে আমরা এই পৃথিবীতে টিকে আছি। কী বলের কারণে? অভিকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কি? যে কোনো দুটো বস্তুর বল মহাকর্ষ। আবার বলছি, খুব স্পিডভাবে মনে রাখতে হবে, মহাকর্ষ হচ্ছে যে কোনো দুটি বস্তু, আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ, আর অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং যে কোনো একটি বস্তুর আকর্ষণ বল হচ্ছে অভিকর্ষ। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর তোমরা দেখতে পাচ্ছ, দেখো নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল এ কী বলছে এখানে। দুটি বস্তুর মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। বলছে নিউটনের মহাকর্ষ সূত্র বলছে কি, দেখো দুটি বস্তু কণার মধ্যকার এই আকর্ষণ বল, আমরা পড়ছি এখন মহাকর্ষ বলটা, তাহলে কীভাবে সেটা নির্ভর করে। দুইটা বস্তু কণার ভর এবং দূরত্ব, ও যদি ভর বেশি হয় আকর্ষণ বল বেশি হবে, ভর কম হলে আকর্ষণ বল কম হবে, আবার দূরত্ব কম হলে আকর্ষণ বল বেশি হবে, দূরত্ব বাড়লে আকর্ষণ বল কী হবে? বাড়বে। তাহলে হচ্ছে দেখো এদের প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয়, অবশ্যই আন্ডারলাইন করে নিবা, বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বল বেশি হয়, এবং তাদের মধ্যকার দূরত্ব বেশি হলে বল কম হয়। দুইটা লাইন আন্ডারলাইন করে নাও। এই আকর্ষণ সম্পর্কে নিউটনের একটি সূত্র, যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে। তাহলে এই মহাকর্ষ বলে একটা নিউটন সূত্র দিয়েছে। আসো সূত্রটা কি? সূত্রটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এতে কোনো ভুল নাই, পরীক্ষার জন্য সব জায়গার জন্য, তোমার উপরে ক্লাসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি 10-এ উঠলো এটা বাবা, ইন্টারমিডিয়েটে এটা বাবা, অবশ্যই তোমার এটা সব জায়গায় কাজে লাগবে, খুব ইম্পর্ট্যান্ট, সব গ্রুপের জন্য ইম্পর্ট্যান্ট। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মহাবিশ্বে যদি আমরা চিন্তা করি, দুইটা বস্তু কণা এখানে আছে, দেখো দুইটা বস্তু কণা যদি থাকে সেটা একে অপরকে কী করে? নিজের দিকে আকর্ষণ করে। দেখো M1 এবং M2 দুইটা বস্তু দেওয়া আছে, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল দেওয়া আছে F হচ্ছে ফোর্স বা আকর্ষণ বল, এফটা কি? ফোর্স বা আকর্ষণ বল।
আর ডি হচ্ছে ডিস্ট্যান্স, ডি কি ডিস্ট্যান্স বা দূরত্ব, এফ হচ্ছে আকর্ষণ বল, ডি হচ্ছে ডিস্ট্যান্স, লিখে নিবা বইতে লিখে নাও। এম1 হচ্ছে প্রথম বস্তুর ভর, এম2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, এফ হচ্ছে মধ্যবর্তী আকর্ষণ বল বস্তুদ্বয়ের, এবং ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আবার বলছি, এফ হচ্ছে বস্তুদ্বয়ের আকর্ষণ বল, ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে বলছে মহাবিশ্বের বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। তাহলে এই এম1 এবং এম2 বস্তু একটা অপরকে নিজ দিকে আকর্ষণ করে, সেটা ছোট হোক আর বড় হোক, একটা অপরকে নিজ দিকে কী করবে, আকর্ষণ করবে। এমন এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আবারও বলছি, বস্তু কণাদ্বয়কে এম1 এবং এম2 এই দুইটা কণার ভরের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক, দূরত্ব হচ্ছে কি ডি, দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক। এমন এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আশা করি কলিকাতাও বুঝো নাই, বুঝছো? চলো আমরা আসলে কলিকাতাটা একটু বুঝে আসি কি বলছে। তাহলে চলো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে কি বুঝতে পারতেছি সেটা আমরা একটু দেখি। চলো, কলিকাতা আসলে তোমরা অনেক ভালো বুঝো, মাঝে মাঝে তোমাদের নিয়ে দুষ্টামি করি। চলো আমরা আসলে কলিকাতার একটু দেখে আসি। তোমাকে প্রথম লাইন বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিয়ে আকর্ষণ করে। ধরো আমি ধরে নিলাম এখানে একটা বস্তু কণা, এখানে একটা বস্তু কণা, এইটা একটু বস্তু কণা বড় ভর m1, এটা একটু ছোট m2। তার মানে দেখতে পাচ্ছ যে এটা বস্তু কণা, একটা বস্তু কণা একে অপরকে নিজে কী করে, আকর্ষণ করে। কী করে, আকর্ষণ করে। কি বলে, এফ বলে, একে অপরকে। এই জন্যই এই বলটা এটাকে দেখো, এই বলটা এটাকে এদিকে আকর্ষণ করে, m2 বস্তুকে আকর্ষণ করে, আর m2 m1কে এদিকে আকর্ষণ করে। এমন দেখতে পাচ্ছ এই তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এই তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ডি, তাদের মধ্যে দূরত্ব কি ডি। অবশ্যই তোমরা ভালো মতো খাতায় প্র্যাকটিস করবা। এখন দেখো আসো আমরা সূত্রটা প্রমাণ করি। বলছি, প্রথম বলছে হ্যাঁ ভালো বুঝলাম আকর্ষণ করে। তাহলে এক নম্বর কাজ কি, এক নম্বর কাজ হচ্ছে আকর্ষণ করা। কি করা, আকর্ষণ করা। কোনো কিছু ভালো লাগলে সেটা কিন্তু প্রথমে আকর্ষণ করে, তারপর ভালো লাগে, বুঝতে হবে। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান। তাহলে প্রথম কাজ কি, আকর্ষণ করা। কি কাজ, আকর্ষিত হওয়া। আকর্ষণ না হলে কি কাজ হবে না। এবং এই আকর্ষণ বলের মান, এবং এই আকর্ষণ বলের মান দেখো তোমরা, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভর। বস্তু কণাদ্বয়ের ভর কি, একটা হচ্ছে m1, একটা হচ্ছে কি m2। বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। দেখো এই আকর্ষণ বল মানে কি এফ, আবার আকর্ষণ বল কি এফ, দূরত্ব হচ্ছে ডি। ওকে, বলছে দেখো তাহলে এই আকর্ষণ বলের মান, তাহলে মানে এই এফটা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল। ভরের গুণফল কি m1 গুণ m2, ভরের গুণফলের কি সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। আবার বলছি এটা কি চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। কি চিহ্ন, সমানুপাতিক চিহ্ন। এখন দেখতে পাচ্ছ তাহলে এফ সমানুপাতিক m1 গুণ m2। তাহলে দেখো বস্তুর ভরের কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক কি বল, এবং দূরত্বের এই বলটা আবার বলছে, এই বলটা হচ্ছে দূরত্বের বর্গ। দেখো ব্যস্তানুপাতিক মানে হচ্ছে নিচে, ব্যস্তানুপাতিক কি নিচে, বর্গের ব্যস্তানুপাতিক। এই দূরত্বে বর্গ মানে 2 ব্যস্তানুপাতিক। আবার বলছি তাহলে বস্তু কণাদের ভর m1 এবং m2 দুইটা ভরের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গ ব্যস্তানুপাতিক হচ্ছে, আবার বলছি ভগ্নাংশ আকার। নিচে যখন হয় তখন আমরা বলি ব্যস্তানুপাতিক, উপরে থাকলে বলি সমানুপাতিক। চিহ্ন একটাই, এখন এটা সমানুপাতিক চিহ্ন কারণ এই দুইটা উপরে আছে এবং এটা হচ্ছে নিচে, তাহলে ব্যস্তানুপাতিক। এখন দেখো তুমি যদি এই দুইটাকে একসাথ করে মিলাই লেখো তখন কি পাবা, দেখো তখন তুমি পাবা, দেখো এটাকে তুমি 1 নং দিয়ে, এটাকে তুমি 2 নং দিয়ে লেখো, তুমি পাচ্ছ দেখো যেহেতু এফ এফ সমান, তাহলে একটা এফ নাও, এটা সমানুপাতিক চিহ্ন। এবার দেখো উপরে থাকতেছে m1 m2, নিচে থাকতেছে ডি স্কয়ার। তাহলে তুমি এটা পেয়ে গেছো যে এফ সমানুপাতিক m1 m2 ইন্টু কি ডিভাইড বাই ডি স্কয়ার। তাহলে তুমি পেয়ে গেছো এটি হচ্ছে তোমার কার সূত্র, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এবার তুমি দেখতে পাচ্ছ দেখো এফ সমানুপাতিক, সমানুপাতিক একটা ধ্রুবক আছে আবার, এই এফ এফ এটা আমরা সবসময় সমান সমান চিহ্ন ইউজ করি। তো এখন আসো লিখবা এফ সমান সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এই জিকে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে সার্বজনীন ধ্রুবকও বলা হয়। এর একক হচ্ছে কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পর যেই বল আকর্ষণ তাকে হচ্ছে জি এর সমান। তাহলে আসো আমরা এই পর্যন্ত আগে শিখি, জি পর্যন্ত শিখি। তাহলে জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমাদের এটা হচ্ছে এইভাবে কনভার্ট করা, দেখতে পাচ্ছ তোমরা ডাইরেক্টলি কিন্তু জি আসে নাই, এইভাবে কনভার্ট করে করে তারপর জি আসছে। তাহলে জি কি, জি একটি সমানুপাতিক ধ্রুবক, জি একটি কি সমানুপাতিক ধ্রুবক। এখন আসো তাহলে আমরা পড়ে ফেলি, আবার দেখি। আবার বলছি মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা এই প্রয়োগ নিজে দিয়ে কী করে, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা এগুলো নিতে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন। এবং এবং দূরত্বের বর্গ, এবং এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক ভগ্নাংশ, দূরত্বের বর্গের এই বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, সোজা বরাবর, ওই দিক ঘুরে ঘুরে না, সোজা বরাবর ক্রিয়া করে। ধরা যাক m1 m2 ভরে দুটি বস্তু পরস্পর ডি দূরত্বে ছিল, m1 m2 ভরে বস্তু পরস্পর কী দূরত্বে ছিল, ডি দূরত্বে ছিল। ডি দূরত্ব থেকে এদের মধ্যকার আকর্ষণ বল কি এফ,
তাহলে মহাকর্ষ সূত্র কি পাচ্ছ, এই যে এটাকে 1 নং 2 নং দিয়ে লিখবা F সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। ওকে, তাহলে আমরা এইভাবে করে ফেলতে পারি, তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ। আমরা যদি বলি, আমরা এখানেও সুন্দর করে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা। তোমরা চাইলে আমরা এটা পিডিএফ ছবি আকারে আমরা দিয়ে দিব, দেখতে পাচ্ছ। দেখো, তোমরা অবশ্যই পারলে এটা নোট করে নিবা। তোমরা কি করে নিবা এটা, তোমরা অবশ্যই এটাকে নোট করে নিবা, মনে থাকবে। নোট করে নিবা। তাহলে কি হচ্ছে দেখো, তার নিউটনের মহাকর্ষসূত্র কি অবশ্যই ইম্পর্টেন্ট, এটা আমরা আগামী দিনে পড়া। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিদিক আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তোমরা এটা লিখবা, লিখে বলবা মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিদিক আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের m1 m2 বস্তু কণা ভরের গুণফলের সমানুপাতিক এবং এই জি হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মনে করি m1 m2 ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করে, এদের মধ্যকার আকর্ষণ বল F হলে মহাকর্ষ সূত্র F = g m1 m2 বাই d স্কয়ার। এখানে g একটি সমানুপাতিক ধ্রুবক, তাই একে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। খুব ইজিলি আমরা পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এই পড়াটা তোমরা কমপ্লিট করো। মহাকর্ষ, অভিকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র খুব ইম্পর্টেন্ট পড়া তোমাদের, এবং এই সূত্রটা পারলে তোমরা অনেকগুলো অঙ্ক পারবা। এই সূত্র তোমাদের ইম্পর্টেন্ট, অনেকগুলো অঙ্ক তোমাদের জন্য। আর যেটা আমি এখানে করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, আসলে এই সূত্রটা এইভাবেই আসছে। তোমরা আসলে দেখো সূত্রটা কীভাবে কনভার্ট করে আসছে, তোমরা এইভাবেও একটু প্র্যাকটিস করে মনে রাখবে মাথায় ইজিলি। ওকে, আল্লাহ হাফিজ।